সান্দাকফু, যেখানে কষ্ট, যেখানে প্রাণের ভয়, সেই দুর্গম রুক্ষ প্রকৃতির মধ্যেই লুকিয়ে রয়েছে অপার্থিব ভালো লাগা। জীবনে পাওয়া না পাওয়ার কত হিসাব কষি, মনের কোণে জমে থাকা দীর্ঘদিনের দুঃখ যন্ত্রণা কিভাবে বলতে পারি। তবে আসুন সান্দাকফু সুবিশাল শান্ত শায়িত বুদ্ধের সামনে দাঁড়িয়ে আবার বাঁচার প্রার্থনা করি। कहाँ आ गया? वाह, আহারে, এই অপার্থিব সৌন্দর্য শুধু আপনার জন্যই অপেক্ষা করছে। সান্দাকফু ভ্রমণে প্রথম পর্বে আমরা দেখিয়েছিলাম কলকাতা থেকে কিভাবে মানেভঞ্জন পৌঁছালাম, মানেভঞ্জনে ল্যান্ড রোভার বুকিং করা, এবং দ্বিতীয় পর্বে আমরা দেখিয়েছি সিঙ্গলীলা ফরেস্টের পারমিট বের করা, রাস্তার সৌন্দর্য এবং টুমলিংয়ে রাত্রিবাস। টুমলিংয়ে পরের দিন সকালে সিদ্ধার্থ লজের আজকে সকালে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়ছি সান্দাকফুর দিকে। টুমলিং সেরে এখন আজকে আমরা রওনা হচ্ছি সান্দাকফুর দিকে। এখন সকাল 8:30 বাজে। ডান দিকে স্লিপিং বোর্ডা, এখানে কিছু ট্রেক করছে কিছু মানুষ। সামনে কাঞ্চনজঙ্ঘা, সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক, অর্থাৎ এইখান থেকেই সিঙ্গলীলা যে ন্যাশনাল পার্ক এখান থেকে শুরু হচ্ছে। আর এখানেই আপনাকে সেই সিঙ্গলীলার যে টিকিট আপনি কেটেছিলেন মানেভঞ্জন থেকে সেটা আবার দেখাতে হবে, দেখিয়ে আপনি এই অভয়ারণ্যে প্রবেশ করবেন। সামনে দেখুন রাস্তায় বরফ জমে গেছে। তো এখানে আপনার ভাগ্য ভালো থাকলে আপনার সঙ্গে দেখা হয়ে যেতে পারে রেড পান্ডার। और क्या क्या मिलेगा? वाइल्ड लाइफ चीता मिलेगा, চিতা, और क्या? डियर मिलेगा। আর রেড পান্ডা গাছে ডালে ডালে অনেক সময় থাকে, আপনি ভাগলে দেখতে পারবেন। গৌরীবাস, এখান থেকে সান্দাকফু কত দূর আছে? তো এই হচ্ছে গৌরীবাস, এবং এখানে কিছু বসত বাড়ি দেখা যাচ্ছে, কিছু হোমস্টেও এখানে রয়েছে। টুমলিংয়ের পর আমাদের প্রথম আমরা দাঁড়ালাম এখানেও চেকপোস্টে চেক করা হচ্ছে। গৌরীবাসে রয়েছে ম্যাগনোলিয়া রেস্টুরেন্ট অ্যান্ড হোমস্টে। তার মানে গৌরীবাসে এসেও যদি আপনারা থাকতে চান তাহলে এই ধরনের হোমস্টে কিন্তু স্টে করতে পারেন অন নাইটের জন্য। फूडिंग एंड लॉजिंग कितने में पड़ता है एक पर हेड? एक आदमी का मिला के 1000 पड़ेगा। 1000। দেখলেন এই গৌরীবাসে আসা এবং এখানে থাকা কিন্তু বেস্ট। 1000 টাকা মাত্র, যে কোনো সময় থাকা এবং খাওয়া, এবং এর কোয়ালিটি যথেষ্ট ভালো। গৌরীবাসে এসে গরম গরম চায় চুমুক। এই হচ্ছে সান্দাকফু যাওয়ার মূল রাস্তা। গৌরীবাস পর্যন্ত ঢালাই রাস্তা আপনি পাবেন, আর তারপর থেকে শুরু হয়ে যাচ্ছে অফ রোড। গৌরীবাস থেকে সান্দাকফু দূরত্ব মাত্র 12 কিলোমিটার। এরপরে আমরা যাব কালীপোখরি। সামনে রাস্তাটা দেখুন, রাস্তার জল পুরোটাই বরফ, এর মধ্যে দিয়ে খুব রিস্কে যেতে হবে। সামনেই কালীপোখরি দেখা যাচ্ছে। এখন চলে এলাম কালীপোখরি। গৌরীবাস থেকে 6 কিলোমিটার, আর মাত্র 6 কিলোমিটার বাকি আছে আমাদের সান্দাকফু যেতে। ওই সান্দাকফুটাও দেখা যাচ্ছে ওখানে। আর দূরে আমি এবার দেখাবো কালীপোখরি। পোখরি মানে হচ্ছে লেক, এই দেখা যাচ্ছে। আমরা এই রাস্তা দিয়ে এলাম, এইটা হচ্ছে লেক। এর জল কিন্তু প্রচণ্ড কালো। শোনা যায় নাকি এখানে কালিয়ানাগ বাস করতেন। জল খুব কালো এবং কোনো পাতা পড়ে নেই। এখান থেকে দুটো রোড দেখা যাচ্ছে, একটা বাঁ দিকে আর একটা ডান দিকে।
ওই বাঁ দিকের রাস্তা হচ্ছে পাথুরের রাস্তা, যেটা ইন্ডিয়ার ভেতর দিয়ে সান্ডাকফু উঠবেন। আর ডান দিকের যে রাস্তাটা আছে নেপালের ভেতর দিয়ে গিয়ে, ওটা মাটির রাস্তা, ঝাঁকুনি কম, সেটা দিয়ে আমরা যাবো এখন। পান্ডিম লজ, এটা হচ্ছে পান্ডিম লজ। पर हेड कितने का? পার হেড 50 রুপিস। ঠিক আছে, তো আপনি যখন নেপালে এন্ট্রি করছেন, করার সঙ্গে সঙ্গে পার হেড 50 টাকা দিয়ে সান্ডাকফু যাওয়ার আগে, মানে কালীপুখরির পর থেকেই এটা লাগে 50 টাকা করে পার হেড নেপালে এন্ট্রি করার জন্য। देखो पूरा जम गया है। পুরো জমে গেছে দেখুন বরফ। ওয়াও, ঠান্ডার দেশে আসবেন আর ইয়াক দেখবেন না তা তো হয় না। এই দেখুন, এগুলো কি ইয়াক, এই দেখুন ইয়াক। या এগুলো ও অসাধারণ। এখানে আকাশ একেবারে নীল আকাশ, পরিষ্কার। রাস্তায় যেতে যেতে এমন এক দৃশ্য চোখে পড়লো, আপনাদের না দেখিয়ে পারছি না। গাছ থেকেও ঝুলছে, মানে যেখানে যেখানে জল পাবে সেই জায়গায় হয়ে গেছে এই রকম বরফময়। ওয়াও, কোথায় এসে হাজিরা দিয়েছি আমরা। দেখুন কিরকম বরফ জমে গাছে, কি অবস্থা দেখুন। मिलेगा वही मिलेगा। ये कौन सा জায়গা है? चौरी चौक। চৌরি চক। সামনে সান্ডাকফু, আর এখান থেকে মেঘ উড়ে যাচ্ছে কিভাবে দেখুন, সামনে মেঘটা কিভাবে উঠছে। নেপালি রাস্তার এটাই বৈশিষ্ট্য দেখুন, এখানে কিন্তু পাথর নেই, মাটির রাস্তা, যার জন্য অনেকটাই সমতল বলা যায়। সামনেটা ওই হচ্ছে সান্ডাকফু। আমার ডান দিকে সান্ডাকফু রয়েছে, আর বেশি নেই, এখান থেকে 4 কিলোমিটার মতো আছে। যথেষ্ট ভালো অভিজ্ঞতা হয়েছে এখনো অবধি, দেখেছেন? ও একদম বরফ জমে গেছে। क्या सीन है यार, क्या सीन है, क्या सीन है, বিরাট চাপ। আর সামনে যেটা দেখছেন এটা হচ্ছে বিকে ভঞ্জন। এখানেই ইন্ডিয়া এবং নেপালের রাস্তা এক জায়গায় এসে মিলিত হয়। আবার যেটা কালীপুখরি থেকে আলাদা হয়েছিল সেটা বিকে ভঞ্জনে এসে মিলিত হয়েছে। দূরে একটা ছোট মনস্ট্রি দেখা যাচ্ছে, এটা হচ্ছে সান্ডাকফুর একেবারেই কাছে। শেষের রাস্তাটুকু খুবই ভয়ানক এবং খুব চড়াই উতরাই এবং প্রচুর বাঁক। এখানে আবার রাস্তা ঠিক হচ্ছে, রাস্তার কাজ চলছে। পুরোটাই দেখুন পাথর দিয়ে তৈরি হচ্ছে, পাথর। সত্যি এই দুর্গম রাস্তায় এই ল্যান্ড রোভারই চলতে পারে। ভীষণ কষ্ট হবে। সান্ডাকফু এখানে আছে আর 2 কিলোমিটার। ও সামনেটা এটা কি, একদিকে মেঘ দৌড়ে আসছে, আর এখানকার ল্যান্ডস্কেপ পুরো অন্য মাত্রায়। অনেকটা তৃণভূমি দেখুন, এখানে গাছপালা আর নেই। ওয়াও, সামনে দেখুন পর্বতের চূড়া। ও সুইমিং পুলটা এদিকে জেগে উঠেছে একদম, খুবই বিপদসংকুল দেখুন। দুদিকে রাস্তা। হালুট 21 কিলোমিটার, সান্ডাকফু 0। তার মানে আমরা সান্ডাকফু প্রবেশ করে গিয়েছি। সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক, সান্ডাকফু। এই দেখুন সান্ডাকফু এন্টার कर चुका है সান্ডাকফু। আলটিমেটলি আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি। আর এর পরের ডেস্টিনেশন যেটা কালকে, সেটা হচ্ছে
ফালুট এখান থেকে 21 কিলোমিটার। আর ওই যে হচ্ছে সানরাইজ হোটেল, এটা হচ্ছে সানরাইজ হোটেল। এই হচ্ছে সানরাইজ হোটেল, আর তার সামনে কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জ। সান্দাকফু থেকে চোখের উপর উদ্ভাসিত হলো শায়িত বুদ্ধ, স্লিপিং বুদ্ধা দেখুন সান্দাকফু থেকে। অপরূপ সে দৃশ্য। সান্দাকফু থেকে মাউন্ট এভারেস্ট এবং তার পার্শ্ববর্তী শৃঙ্গগুলো লোৎসে মাকালু পরিষ্কার দেখা যাচ্ছে সান্দাকফু থেকে। এই অনুভূতি বলে কিভাবে বোঝায়? হ্যাঁ, এতদিন ধরে বিভিন্ন জায়গায় ঘুরেছি কিন্তু সেভাবে তো দেখতে পাইনি। আচ্ছা, এ তো একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে। এ হচ্ছে সানরাইজ হোটেল, এটা হচ্ছে শেরপা চালেট। আপনি যদি এই শেরপা চালেটে থাকেন তাহলে পার হেড 1600 টাকা পার ডে থাকা এবং খাওয়া। আমরা আছি শেরপা চালেটে। শেরপা চালেট থেকে ওই রয়েছে সানরাইজ হোটেল। এই হচ্ছে আমরা 303 নম্বর রুম নিয়েছি। দেখুন ঢুকে, এটা হচ্ছে কার্পেট দেওয়া রয়েছে, একেবারে শীতের দিনে কোনো অসুবিধা নেই। দুটো বেড, এই একটা, ওখানে একটা, এদিকে একটা, মোট 3টি বেড আছে। এইসব রুম থেকে উল্টো দিকের ভিউ দেখুন কি অপরূপ। শেরপা চালেট, এটা হচ্ছে টয়লেট। দেখুন টয়লেটটা মোটামুটি সাইজের, কোমোড রয়েছে। এই হচ্ছে সিস্টেমের। এই হচ্ছে আমাদের আজকের ঠিকানা, শেরপা চালেট সান্দাকফু। শেরপা চালেটের সামনে এই আমাদের হোটেল হোমস্টে শেরপা চালেট। এখন আমি দাঁড়িয়ে রয়েছি 3636 মিটার উঁচুতে সান্দাকফু, আর আমার পেছনে রয়েছে গোটা হিমালয়ান রেঞ্জ। একদিকে কাঞ্চনজঙ্ঘা আর এদিকে রয়েছে মাউন্ট এভারেস্ট। তবে এখানেও প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মানে হাওয়ার জন্যই ঠান্ডা, এমনিতে অতটা ঠান্ডা না। আর যদি এরকম রোদ ঝলমলে থাকে তাহলে অতটা ঠান্ডা আপনার লাগবে না। এই হচ্ছে বলা যায় গোটা সান্দাকফু। এখানে মাত্র 3 থেকে 4টে হোমস্টে রয়েছে, আর সামনেই দাঁড়িয়েছে দেখুন মাউন্ট কাঞ্চনজঙ্ঘা হিমালয়ান রেঞ্জ। ওই উপরে একটা ভিউ পয়েন্ট আছে। এইখানে যে হোমস্টেটা রয়েছে এটা হচ্ছে নমবুদ্ধা। এই হোমস্টেটা হচ্ছে নমবুদ্ধ, এটা ইন্ডিয়ান, আর বাকিগুলো হচ্ছে নেপালি। নমবুদ্ধার ব্যাপার হচ্ছে এখান থেকে ভিউটা একটু কম দেখা যায়। এখানে বিভৎস হাওয়া, প্রচণ্ড হাওয়া, পুরো হাওয়ায় এখান থেকে সিটকে ফেলে দেবে মনে হচ্ছে আমাকে। একটু কষ্ট হচ্ছে উঠতে, কারণ উচ্চতার জন্য কষ্ট হচ্ছে, আর প্রচণ্ড হাওয়া। থেকে সান্দাকফু, ওই সানরাইজ হোটেল, আর ওইটা হচ্ছে টপ সান্দাকফু। এই কয়েকটা বাড়িঘর নিয়েই হচ্ছে সান্দাকফু। কি অবস্থা দেখুন, পুরো এই জল ছিল, জল জমে বরফে পরিণত হয়ে গেছে। সব তো ঠিক আছে, দুঃখের বিষয় একটাই, না স্নোফল পেলাম জানুয়ারি 23 তারিখে এসেও, না স্নোফল আগে থেকে হয়ে আছে, বরফ পেলাম। সান্দাকফু এখান থেকে ফালুট 21, শেরপা চালেট, সানরাইজ হোটেল, আমরা এটাই আছি। তবে শেরপা চালেটও ভালো লোকেশনে অবস্থান করছে, কিন্তু ওনাদের যে প্যাকেজ 1600 টাকা পার হেড, এর মধ্যে কিন্তু রয়েছে ডিনার এবং ব্রেকফাস্ট, লাঞ্চ কিন্তু নেই। এখানে দুপুরের লাঞ্চ, এই দুপুরের লাঞ্চ কিন্তু আলাদা আপনাকে টাকা দিয়ে খেতে হবে। আমরা ভেজ মিল নিয়েছি 200 টাকা করে। এটা হচ্ছে গরম গরম দেখুন ভাত, চাটনি আছে 2 রকম, এটা হচ্ছে আনারস, এটা পিকল, ডাল, স্যালাড, এটা আলু ভাজা, এটা তরকারি, পাপড় ভাজা, চাউরি চাউরি চৌড়ি, চৌড়ি মতলব চৌড়ি মতলব ইয়াক, ইয়াকের ঘি, এটা জমে গেছে। খাবার মোটামুটি ঠিক আছে, কোয়ালিটি ঠিক আছে, খেতেও ভালো। সানরাইজ হোটেলের পাশেই রয়েছে সান্দাকফু সর্বোচ্চ শৃঙ্গ, ওই উপরটা, ওই টপেও আপনারা উঠতে পারেন। একটু কষ্টকর, কিন্তু উঠে গেলে আপনার জীবন আর কি ধন্য হয়ে গেল।
অন্তত একটা পিকে তো আপনি উঠতে পারবেন, কিন্তু উপরটা প্রচণ্ড হাওয়া দেয়। এই হচ্ছে টপ, প্রচণ্ড হাওয়া, মানে ফেলে দেবে মনে হয়। এই হচ্ছে টপ, সান্দাকফু টপ। সান্দাকফুর মূল পিক যা টপে, আপনি এইখান দিয়েও উঠতে পারেন, এখান দিয়েও রাস্তা আছে, কিন্তু খুব সকালের দিকে আসবেন তাহলে হাওয়াটা কম থাকে। এখন কিন্তু হাওয়াটা অনেক বেশি। কি অপার দৃশ্য আপনার চোখের সামনে ভেসে উঠেছে। আরে এটা হচ্ছে সান্দাকফু ছেড়ে আলের দিকে কিছুটা হেঁটে আসলেই আপনি এই দৃশ্যটা পাবেন। সারা দিন এখান থেকে এই দৃশ্য, সারা দিন। বলুন যে আপনাদের অনুভূতিটা কি এই সান্দাকফুতে এসে? দারুণ, এরকম আর কোনো অনুভূতি হয় না। প্রথম যে ঝলক এসে কাঞ্চনজঙ্ঘাকে দেখলেন, শায়িত বুদ্ধ, এটার অনুভূতি কি বলুন? স্পিচলেস। ফার্স্ট অফ অল এটা একদমই মানে কথা দিয়ে আপনাকে হয়তো কিছু বলতে পারবো না। আচ্ছা, প্রথমবার এসেছি, হ্যাঁ, আর মনে হচ্ছে এসে যা দেখতে পাচ্ছি তাতে করে মনে হচ্ছে যে আরো একবার না ভিজিট করলে ঠিক কমপ্লিট হবে না। অনেকের ব্লগ দেখেছি, হ্যাঁ, কিন্তু নিজের চোখের দেখাটা আলাদাই মিনিংসের। আমরা হেঁটে উঠছি, আলে যাচ্ছি, আলে আমরা যাচ্ছি সূর্যাস্ত দেখতে। এইখানকার বিখ্যাত জায়গা, বিখ্যাত সূর্যাস্ত আলে থেকে দেখা যায়। এই হচ্ছে রাস্তা, ভাবুন এই রাস্তা দিয়ে সব উঠবে। ও মাই গড, কাহা সে কাহা আ গায়া রে ভাই। ফালুট 20 কিলোমিটার, অনেক চলে এলাম আমরা হেঁটে হেঁটে আলের দিকে। সামনেই আল। আসবেন এখানে, ট্রেকিং করবে না একটুও, তা কি হয়? 2 কিলোমিটার ট্রেক করে আমরা আলে এসছি সূর্যাস্ত দেখতে। আল খারাপ লাগছে না, ট্রেকিংটাও বেশ মজাদার। অরূপ দেখ ভাই, মেঘ কি, পুরো মেঘের একেবারে সমুদ্র এখানে। কোথায় যাচ্ছেন আপনারা? আল আল আর কিতনা দূর है আল? এই নজদিকে এসে নজদিকে। এটা হচ্ছে আল। এই আলের ট্রেকার্সদের জন্য সব থেকে ভালো জায়গা, কারণ এখানেই তারা টেন্ট খাটায় যাওয়া আসার পথে। কারণ এতটা সমতল জায়গা সাধারণত আর কোথাও দেখা যায় না খুব একটা, এই জন্য। আর এইখান থেকে আপনি পুরো রেঞ্জটাও পেয়ে যাচ্ছেন। তাহলে সূর্যাস্ত আর কিছুক্ষণের অপেক্ষায়। এই হচ্ছে মেন জায়গা আল, এবং এখান থেকে পুরো রেঞ্জ পুরোটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখা যায়। আর সূর্য দেখতে পাচ্ছেন, একটু পরেই অস্ত যাবে। তো দৌড়ে এলাম, কষ্ট হয়ে গেছে আর কি, কষ্টকর একটু, কিন্তু ধীরে ধীরে আসবেন, কোনো কষ্ট হবে না। এই দেখুন, আহারে এই অপার্থিব সৌন্দর্য শুধু আপনার জন্যই অপেক্ষা করছে। আপনার এখানে আসতে হবে। যা শেষ সূর্য, এখনো মেঘের ভেতর দিয়ে কিছুটা দেখা যাচ্ছে। আর শেষ সূর্যের রক্তিমাভা কাঞ্চনজঙ্ঘার উপর পড়েছে। দেখুন, নৈসর্গিক এক বিরল দৃশ্যের সাক্ষী হচ্ছি আমরা এখন। ও দেখুন, এই ট্রেক পথে উপরে চাঁদ, শুক্র, এবং তার নিচে এই যে সূর্য অস্ত গেছে। আল থেকে ফেরার পথে আমরা দেখছি। আলে এতটা 2 কিলোমিটার ট্রেক করে সূর্যাস্ত দেখে এসে এখন হোমস্টেতে গরম গরম চা, এটা বারবার খেতে হবে। এখন শেরপা চ্যালেটে রাতের খাবার আমরা খাবো।
এখানেও বুফেট সিস্টেম আছে, আপনি ওখান থেকে নিয়ে যা যা লাগবে এনে খেতে পারবেন। চিকেন, একটা সবজি, স্যালাড, ডাল, ভাত, সে সঙ্গে পাঁপড় এবং 2টো রুটি নিয়েছি। চিকেন পার্বত্য অঞ্চলে রাতের এই চিকেন মোটামুটি প্রায় কমন বলা যায়। সান্দাকফু থেকে সূর্যোদয়, সূর্য উঠবে, এক্ষুনি উঠবে, আর কয়েক সেকেন্ডের অপেক্ষা। এই দেখুন কাঞ্চনজঙ্ঘা পিকেও বেশ খানিকটা রোদ পড়েছে, আর এদিকে সূর্য উদিত হচ্ছে, সূর্য উঠছে। সেই সন্ধিক্ষণ একেবারে মুখোমুখি আমরা, সব একটুখানি চাঁদের মতো জেগে উঠেছে, ধীরে ধীরে উপরে উঠছে সে। এই তো কি দিচ্ছে, এই তো কি দিচ্ছে, এই তো, আহা কি মহাজাগতিক দৃশ্য সান্দাকফু থেকে। এই দেখুন, ওহ, সান্দাকফুতে তার প্রথম কিরণ, সে এক অপার ভালো লাগা, অপার সৌন্দর্য তৈরি করেছে। পূর্ব দিকে সূর্য উদিত হয়েছে, আর তার এদিকে মাউন্ট এভারেস্টের উপরেও, দূরে মাউন্ট এভারেস্টের উপরে দেখুন সকালের প্রথম সূর্য কিরণ গিয়ে পতিত হয়েছে সোজা মাউন্ট এভারেস্ট। সত্যি একই জায়গা থেকে এরকম দুটি রেঞ্জকে উপভোগ করা। এই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট, ম্যাগি। ইচ্ছা করুক আর না করুক সকালে ম্যাগি খেতে হবে। আপনি তো পরোটা, ভাত এইগুলো পাবেন না। টাটা বাই বাই সান্দাকফু, ফির মিলেগা। একটা ইয়াক দেখা যাচ্ছে সামনে।